All right, I think I'm already live. So today I welcome you to Aloron again. Hoke Aloron. In Bengali, it's called Aloron. Aloron. So I welcome all of you to this wonderful place যেখানে আমরা মিউজিক নিয়ে খুব ডিসকাশন করছি, অস্কার উইনিং মিউজিক স্কোরস নিয়ে বলছি এবং যারা অনেক মুভিজে স্কোরস দিয়েছে নমিনেশনস বলছি, উইনার্স বলছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা অ্যাওয়ার্ডটাকে একটু সেকেন্ডারি রাখছি। আমরা দেখছি সেই যে আমাদের যে তাদের যে কাজটা বা তাদের যে প্রসেসটা যেভাবে তারা গেছে জীবনের মধ্যে দিয়ে, তাদের চয়েসেস থেকেছে, হার্ডলস গুলো থেকেছে, তা সত্ত্বেও কেউ নিজের ভিশনটা বা ক্ল্যারিটি এতটা ছিল তার ভিশনের সাথে সে কম্প্রোমাইজ করেনি, নিজের ব্যক্তিত্ব বা চরিত্রের সাথে সে কম্প্রোমাইজ করেনি। সো উই আর টকিং অ্যাবাউট দোজ স্টোরিজ অ্যাজ ওয়েল। নাও মোস্টলি আই এম ইন দ্য সিজন 2, যেটা আমরা এখন করছি। সিজন 1-এ আমরা অনেক ভালো ভালো মিউজিক কম্পোজারকে নিয়ে আলোচনা করেছি, আমার নিজের খুব প্রিয় এবং অনেকেরই খুব প্রিয়, যাদের মিউজিক শুনে আমরা বড় হয়েছি। তো তাদের নিয়ে উই হ্যাভ ডিসকাসড, অ্যান্ড দেন ইন সিজন 2 মোস্টলি হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ পার্ট 1 আর পার্ট 2 করে আমি করছি। ইন দ্য পার্ট 1 what I'm doing is more aesthetics নিয়ে একটু আলোচনা হচ্ছে, ফিলোসফি নিয়ে একটু আলোচনা হচ্ছে, প্রসেস বা জার্নিটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, ঠিক আছে? আর যখন সেকেন্ডটা আমি করছি তখন হয়তো একটু পিয়ানো বাজালাম, তার কয়েকটা পিস বললাম, কোন স্কেলটা ইউজ হচ্ছে, লিডিয়ান না মিক্সোলিডিয়ান না এওলিয়ান না ডোরিয়ান, এগুলো কিছু কোনো মোড ইউজ হচ্ছে কিনা, বা সেখানে একটা শার্পস অ্যান্ড ফ্ল্যাটস কিভাবে মাঝে মাঝে অকেশনালি ইনসিডেন্টালস রয়েছে বা কিভাবে আছে, শীট মিউজিক থাকলে শীট মিউজিক নিয়ে আমরা একটু ডিসকাস করছি, সেটা টেম্পো কি আছে, কিভাবে কাজ করা হয়েছে, কতটা ফিল আছে। তো এই করতে করতে আমরা অনেকটা দূরে এসেছি। একটা যেটা বাকি থেকে গেছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আই এম সো বিজি যে আমি একটুও টাইম পাচ্ছি না এটা নিয়ে করার, বাট সিন্স আই হ্যাভ প্রমিসড ইউ ইন দিস উইক আই এম প্ল্যানিং টু ডু দ্যাট। এবং সেটা নিয়ে আমাদের একটা খুব সুন্দর অ্যাপ্রোচ হবে যে উই হ্যাভ টকড অ্যাবাউট রেচেল পোর্টম্যান, উই হ্যাভ টকড অ্যাবাউট আলেহান্দ্রো দেসপ্লা, উই হ্যাভ টকড অ্যাবাউট আমাদের থমাস নিউম্যান। তো তাদের মিউজিকে আমরা দেখেছি পিয়ানো সেন্টার্ড মিউজিক, সেখান থেকে তারা রেঞ্জটা বা রেপার্টোয়াটা, যদি আমি রেপার্টোয়া বলি, ইনস্ট্রুমেন্টেশন হিসাবে, অর্কেস্ট্রেশন হিসাবে, কন্ডাক্টিং তার মধ্যে কিভাবে ভ্যারিয়েশন আছে, রেঞ্জটা কিভাবে আস্তে আস্তে এক্সপ্যান্ড করেছে ডিউ টু এক্সপেরিমেন্টেশন বা ডিউ টু হয়তো একজন ভয়েস ইউজ করছিল না, সে হয়তো ভয়েসটা ইউজ করলো, একজন হয়তো পারকাশনটা কম ইউজ করছিল, পিয়ানো বেস বেশি ছিল, পরে হয়তো সে পারকাশন ইউজ করলো। এই এই ধরনের ব্যাপারগুলো যেটা আমি বারবার একটু বলছি, তার কারণ হচ্ছে ইউ শুড নট গেট স্ট্যাগন্যান্ট। অনেক মিউজিক কম্পোজার যারা থাকে তাদের কি হয়, প্রত্যেকের যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেই থাকে, ইটস নট অ্যাবাউট অনলি আ মিউজিক কম্পোজার, যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেও যেটা থাকে, একটা ফেজ থাকে লাইফে যেখানে হয়তো অনেক ধরনের কাজ আমরা একসাথে করেছি, কন্টিনিউয়াসলি আমরা কাজ একটার পর একটা কাজ করে যাচ্ছি, আমরা স্ট্যাগনেন্ট হয়ে যাই, স্টাক হয়ে যাই। দেন উই ক্যান জাস্ট টেক আ স্টেপ ব্যাক অ্যান্ড উই ক্যান জাস্ট লুক অ্যাট ইট অবজেক্টিভলি, আমাদের কি মিস্টেক করেছি, কি ভুল করেছি, কি ঠিক করেছি, কি দারুণভাবে অ্যাচিভ করেছি, হয়তো কোনো পুরোনো দিনের কিছু আমরা হাতে পেলাম যেটা দেখে উই ক্যান টক অ্যাবাউট অল দোজ থিংস, সেটা হয়তো আমাদের নতুন করে ইন্সপিরেশন দিল, হ্যাঁ, মোটিভেশন দিল। সো উই ক্যান ডু দ্যাট। গুস্তাভো সান্তাওয়ালার ক্ষেত্রেও আমরা এটা দেখবো। গুস্তাভো ইজ এ ওয়ান্ডারফুল কম্পোজার এবং বাকিদের থেকে একটু ডিফারেন্ট, তার কারণ হচ্ছে ভিসেরাল কথাটা আমি বারবার মিউজিকটা দিয়েছি প্রত্যেকের ক্ষেত্রে। আলেহান্দ্রো দেসপ্লার ক্ষেত্রেও সেটা একটা অন্যরকম ভিসেরাল। আবার যদি আমি থমাস নিউম্যানের ক্ষেত্রে বলি, তারটাও ঠিক আছে, সবই ঠিক আছে। বাট ইফ ইউ লিসেন টু গুস্তাভোস মিউজিক ইউ উইল আন্ডারস্ট্যান্ড প্রত্যেকে তাও একটা মিউজিক্যাল থিওরি এইগুলো ভেবে, অনেক কিছু ভেবে কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে বা আনকনসিয়াসে এখানে একটা থেকে যাচ্ছে। মানে আমি হয়তো আমি জেনে বুঝে মোডটাকে ইউজ করছি না, তা ওই যে বাজানো শুনলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এক্সপিরিয়েন্স ইয়ার হলে বোঝা যায় যে সে হয়তো স্কেলটা দিয়ে গেছে বা এটা দিয়ে গেছে এরকম ভাবে। বাট ইফ ইউ লিসেন টু গুস্তাভোস মিউজিক ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে মাটির সাথে কতটা লিঙ্ক আছে। যার জন্য আমি ফোকের সাথে একটা কানেকশনের কথাও বলবো, ইনস্ট্রুমেন্ট ওয়াইজ হয়, নোট ওয়াইজ হয়, মোড ওয়াইজ হয়, এবং গুস্তাভোর মিউজিকটার ক্ষেত্রে মাটির সাথে একটা দারুণ রিলেশনশিপ আছে, মানে মাটির গন্ধটা মিউজিকে পাওয়া যায়। পরে অগস্ট ওসেজ কাউন্ট্রি বলে একটা গান আছে, অ্যালবাম আছে, একটা সিনেমা আছে, মেরিল স্ট্রিপ, জুলিয়া রবার্টস, এরা সব আছে। তো খুব সুন্দর অ্যাক্টিংও করেছে এরা, জুলিয়া রবার্টস বিশেষ করে সিনেমাটা ভালো অ্যাক্টিং করেছে। বাট ইফ ইউ লুক অ্যাট ইট একটু অন্যরকম, মানে গুস্তাভোর কন্টেম্পোরারি আমরা যেরকম গুস্তাভোর থিমটা দেখি, টিং ডিং টিং ডিং, লাস্ট অফ আসে আমরা দেখেছি, আবার যখন চারাঙ্গো, চারাঙ্গো ইজ এন ইনস্ট্রুমেন্ট, উই উইল টক অ্যাবাউট দ্যাট। আচ্ছা, বাই দ্য ওয়ে টুডে লেট মি টেল ইউ ওয়ান থিং, যে আমি আরেকটা আমরা আজকে যেটা করেছি যে এপিসোড 1 স্টার্ট করেছি, একটা নতুন সিরিজ স্টার্ট করেছি, দ্যাট ইজ বেসড অন দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস।
সো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে কি হচ্ছে, আজকে আমরা ইউকুলেলে নিয়ে কথা বলবো 8:30 সাড়ে আই থিঙ্ক 7:30 থেকে। It is for another half an hour or 1 hour at max, where I will discuss ukulele as an instrument. এতদিন আমি যেটা করেছি, আমি পিয়ানোটা ইউজ করেছি, রাইট? সো ইউকুলেলে অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট আমি এটা বলবো। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আমি একটু বাদ দিয়েছি, আর নাও আই উইল জাস্ট মেনশন যে চারাঙ্গো আর রনরকো বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এবং তাদের মধ্যে টিউনিং ডিফারেন্ট হয়, বলিভিয়ান টিউনিং, ফোর্থে নামিয়ে একটা টিউনিং হয়, ফিফথে নামিয়ে একটা টিউনিং হয়। আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো। ইউকুলেলেতে যখন বলবো ওর ফ্রেটটা বলবো, ঠিক আছে? আর আজকে আমি গুস্তাভোর ক্ষেত্রে যখন আমি কথাটা বলছি, আমি অলরেডি যা পোস্টে শেয়ার করে দিয়েছি কমিউনিটিতে, না, দ্যাট ইজ এনাফ টু গেট দ্য ফ্লেভার অফ গুস্তাভোস মিউজিক। আমি যতটা পেরেছি তার রেঞ্জটা মোটামুটি একটু করতে, আরো 3-4টে আছে যেটা দিলে আরেকটু রেঞ্জটা, একটু শেডস গুলো আরেকটু বোঝা যাবে, হুইচ আই উইল টক অ্যাবাউট মেবি টুমরো ইন অ্যানাদার সেশন, যেখানে আমি একটু বাজালাম হয়তো, বা একটু বোঝাবো পিয়ানোর সাথে একটা ইনস্ট্রুমেন্ট। আমার কাছে রনরকো বা সারাঙ্গোটা নেই, সো আমি ইউকুলেলেতে দেখে একটু বোঝাবো যে কিভাবে আমরা ওরম করতে পারি। যেমন দুটোর মধ্যে সিমিলারিটি যেটা আছে, আমরা যখন এই ইউকুলেলেতে 4টে স্ট্রিং আছে তো, আর রনরকোতে বা সারাঙ্গো যদি আমি বলি, তাহলে চারাঙ্গোতে যেটা থাকে 5খানা স্ট্রিং থাকে। এবার ডিফারেন্স কি, একটা ই স্ট্রিং একটা থাকে না একদম রাইট সাইডে, বাট যদি আমি দুটোকেই ওপেনে বাজাই তাহলে C6 একটা কর্ড হয়, সামথিং লাইক দ্যাট আমরা খুব শুনি আর কি গুস্তাভোর মিউজিকে। তো এখানে আমি দেখি যদি আলেহান্দ্রো ইনারিতুর সাথে যদি তার কোলাবোরেশন দেখি, তাহলে আমরা দেখবো আমাদের আমোরেস পেরোস, বিউটিফুল মিউজিক, মানে স্টিল আই কনসিডার ওয়ান অফ দ্য বেস্ট অর পিওরেস্ট গুস্তাভো হ্যাজ এভার কম্পোজড, আমোরেস পেরোসে। আবার 21 গ্রামস বলে একটা মুভি আছে, হলিউডে এসে যখন করছে, দারুণভাবে কম্পোজ করা। সেখানে when your wings are cut can you still fly something, এরকম একটা বলে একটা স্কোর আছে। আই উইল জাস্ট মেনশন, আই উইল শো ইউ দ্য স্কোর, সেখানে এরকম আছে দারুণ একটা স্কোর। তারপর এরকম প্রচুর স্কোর আছে। বেবেলে, যে জন্য 2টো অস্কার পেয়েছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে বেবেলের জন্য, এগেন ইনারিতু, বাট ডিফারেন্ট ইনারিতু। ইনারিতুর ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের স্টোরিটা যেটা থাকে, যেটা আমিও খুব লিখেছি, আমি 3টে স্ক্রিপ্ট লিখেছি, একটা শর্ট আর 3টে ফিচার, যেখানে আমি খেলেছি এরকম মাল্টি লেয়ার্ড স্টোরি, মাল্টিপল প্লট নিয়ে হচ্ছে। এটা নিয়ে আমি বলবো, মানে আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম, যেটা আমি পরে কথা বলবো, এটা নিয়ে আমি প্রচুর লেকচার দিয়েছি বা ডিটেলে ডিসকাশন করেছিলাম। সাব প্লট কি, মাল্টিপ্লট কি, এগুলো নিয়ে আস্তে আস্তে যখন আমরা অ্যাডভান্সড ওয়েতে ডিসকাস করবো ন্যারেটিভ বা স্ক্রিন প্লে রাইটিং নিয়ে, আমি বলবো, এবং ডিফারেন্ট ওয়েজ অফ রাইটিং। ফলে ইনারিতুর ক্ষেত্রে যখন রাইটিংটা লেখা হচ্ছে, তখন সেটা হচ্ছে এক্সপ্লোরেশন মোডে লেখা হচ্ছে, আগের থেকে প্ল্যান করে সিন করে কিছু লেখা নেই, মানে অ্যাজ উই আর গোয়িং অ্যালং উই আর ফাইন্ডিং দ্য সিনস হ্যাপেনিং, এবং সেখানে জাক্সটাপোজিশন, এটার পরে এটা, ওটার পরে এটা, এরম করে লেখা আছে আর কি। সো সেই ফ্লেভারটার সাথে গুস্তাভোর মিউজিকটা খুব সুন্দরভাবে করেছে। বিকজ যখন স্ক্রিন রাইটারকে জিজ্ঞেস করা হয়েছিল তার কারণটা, তখন সে বলেও ছিল যে নর্মালি আমরা যখন কথা বলি, আমরা যখন লোকের মাঝে সমাজে কথা বলি, দেন উই ডোন্ট টক ইন সিকোয়েন্স, রাইট? এটার পরে এটা হলো, প্লট ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ তো আমরা বলি না, হঠাৎ করে এই নিয়ে একটা কথা হলো, হঠাৎ করে ওই নিয়ে একটা কথা হলো, করতে করতে উই আর থ্রেডিং আ স্টোরি টুগেদার। তো সেই ধরনের যে জিনিস নিয়ে ইনারিতু যখন শুরুতে কাজ করা শুরু করেছিল, তখন ও লিখছিল ওরমভাবে সিনেমাগুলো ডিরেক্টও করেছে। বিশেষ করে লেখাটা একটা জিনিস, ডিরেক্ট করাতে আরেকটা লেভেলে নিয়ে যাওয়া, মানে দ্যাট ইজ ওয়ান থিং। লেখাটা তো একটা থিং আছে, যেটা আমি পড়ে বুঝতে পারছি, রাইটারও স্যাটিসফাইড হচ্ছে, ডিরেক্টরও স্যাটিসফাইড হচ্ছে, কম্পোজার বা যে হু এভার ইজ রিলেটেড টু দ্য ফিল্ম, তাদের দেখে মনে হচ্ছে একটা দারুণ স্টোরি আনফোল্ড হচ্ছে, সে যেভাবেই হোক না কেন, পরে তো তারা প্রোডাক্টটাই দেখছে। বা ডিরেক্টরের ক্ষেত্রে যেটা থাকে, ওই নুয়ান্সেস গুলোকে দেখা। বিউটিফুলের দারুণ মিউজিক আছে, বিউটিফুলে যখন করেছে আমাদের হাভিয়ার বার্ডেন, দুর্দান্ত অ্যাক্টিং করেছে। এবং সেখানে শুরুতে যে সিনটা আছে, শুরুতে সিনটা যখন কথা বলছে, একটা ইন্ট্রোস্পেক্টিভ মোমেন্ট, সেখান থেকে ঘুরে তারপরে আস্তে আস্তে সিনেমাটা চলে গেল অন্য একটা জায়গায়, সেখানে একসাথে অনেকগুলো স্টোরি এসে মিশছে, ডিফারেন্ট ক্যারেক্টার্স, ডিফারেন্ট স্টোরি লাইন, তারা এসে একটা জায়গায় কনভার্জ হচ্ছে। এই নিয়ে ইনারি তো খুব কাজ করেছে। তো বেবেল ছিল হচ্ছে আমাদের আমেরিকাতে আসার পর ইনারিতুর একটা মুভি। তো সেখানে মানে আমেরিকাতে থেকে ইনারিতুর বানানো একটা মুভি, হ্যাভিং আ কাস্ট অফ হলিউড, যেখানে আমাদের ব্র্যাড পিট আছে, কেট ব্ল্যানচেট আছে, তারপরে আরো অনেকে আছে, কিন্তু সেখানেও আমাদের একটা মিক্স ফ্লেভার আছে, মানে ডিফারেন্ট স্টোরির সাথে ডিফারেন্ট কাস্টিংটা যেটা হয়েছে। যেমন ফর এক্সাম্পল মোটরসাইকেল ডায়েরিজ নিয়ে আমি কথা বলবো, গেল গার্সিয়া বার্নাল, ওয়াল্টার সেলসের একটা খুব সুন্দর সিনেমা মোটরসাইকেল ডায়েরিজ, চে গুয়েভারার ইনিশিয়াল রোড ট্রিপ, রেড ডায়েরি যেটা ছিল সেটার উপরে, লাপাদেরোসা বলে ওদের একটা বাইক ছিল। মানে আই হ্যাড অল দিস বুকস, I had bought all these books, Che 1 and Che 2 and the motorcycle diaries, everything, even the old Red Diary also.
long time back. I used to read a lot, all these things. Then your Lorca's poetry, which he was reading at that time, they were like sort of like inspiration for us. চেয়ের ক্ষেত্রে হচ্ছে বিকজ ওই এক্সপ্লোরেশন, একটা ইন্ট্রোস্পেকশন, এক্সিস্টেন্সিয়ালিজম ওইগুলো থাকে, তো সেটার সাথে পোয়েট্রি ইউ ক্যান রিলেট টু ইট। তো সেটা ছিল। অ্যান্ড ইয়োর গেল গার্সিয়া বার্নালকে এখানে দেখা হচ্ছে। বেনিসিও দেল তোরো, এগেন বেনিসিও দেল তোরো ইজ এ ভেরি গুড অ্যাক্টর, সে পার্ট করছে। তো এক একটা সিনেমায় এক একটা ফ্লেভারও নিয়ে আসছে, তার সাথে সাথে হলিউডটা মিক্স করেছে। বেবেলে যেটা করেছে, ডিফারেন্ট ফ্লেভারটা, ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজিয়ন বলি, ডিফারেন্ট মানে স্টোরি টেলিং যখন হচ্ছে, তার সাথে সাথে কাস্টের ম্যাচ রেখে যাতে সেই ওখানে কোনো কম্প্রোমাইজ না হয় সেরকম ভাবেই করা হয়েছে। মানে যখন একজন ট্যুরে যাচ্ছে, একজন হলিউডের কাস্ট নেওয়া হয়েছে, সেরকমই কাপল দেখে মনে হচ্ছে সফিস্টিকেটেড কাপল, একটু শহুরে কাপল, সিটি বেসড কাপল আমার দেখে মনে হচ্ছে। আবার সেখানে আরো যারা আছে ক্যারেক্টার্স, তারাও সেই জায়গাটাতেই বিলং করে, মানে এত আউট অফ প্লেস হয়ে যাচ্ছে না, তার মধ্যে থেকেই থ্রেড করা হচ্ছে স্টোরি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট, মানে অথেন্টিসিটি, জেনুইন এক্সপ্রেশনটা যেটা হয়। মানে আমি কিন্তু দম করে ওই জায়গায় আমি আছি, তাকে দেখতে ভালো লাগতে হবে বলে তাকে একটা ড্রেস পরিয়ে দিচ্ছি না। সে তার ড্রেসটা ইজ বিকামিং দ্য ক্যারেক্টার, তার ড্রেসটা ইজ বিকামিং আ পার্ট অফ ইট। মিউজিকটা যেমন একটা ক্যারেক্টার হচ্ছে, ড্রেসটাও একটা ক্যারেক্টার হচ্ছে। তো সেই জায়গাটা, স্টোরিটা যখন আমি বলছি, তার ড্রেসটা দেখে আমি রেকগনাইজ করতে পারছি যে দ্যাট পার্সন বিলং টু দ্যাট কালচার অর দ্যাট প্লেস, এরকম একটা ব্যাপার। তো সেখানে আমরা ডিফারেন্ট স্টোরি লাইন যখন দেখছি, তার ইভেন লাইটিং অলসো, সিনেমাটোগ্রাফি ওয়াইজ অলসো, কোনোটা একটু সালট্রি মনে হচ্ছে, একটু মানে মনে হচ্ছে একটু সফিস্টিকেটেড, কোনোটা লাইটিং মনে হচ্ছে, কোনোটা একদম ক্লামজি, একটা গ্রিনিশ একটা ফ্লেভার আছে সেখানে, একটু মনে হচ্ছে সাফোকেশন দেখে মনে হচ্ছে আমার লাইটে। থ্রু সিনেমাটোগ্রাফি ইউ ক্যান ক্রিয়েট দ্য ইমোশনাল ফিল অফ সাফোকেশন অলসো। ঠিক আছে, একটা ক্লস্ট্রোফোবিক একটা ফিল হচ্ছে, ক্লস্ট্রোফোবিয়া রয়েছে একটা, মানে আমি কি বলবো, ইন্ট্রোভার্সন বলবো না, ইন্ট্রোভার্সনটা সেখান থেকে কনফ্লিক্টটা যেটা গ্যাদার করছে ডিফারেন্ট ওয়েতে, সে কনফ্লিক্টটা কি থেকে আসছে, তার রিলিজিয়াস অ্যাফিলিয়েশন থাকছে নাকি অন্য কোনো কনফ্লিক্ট আছে, এভাবে বিভিন্ন বিভিন্ন সিনেমাতে, আমি একটু মিক্স করে বলছি, বাট বিভিন্ন সিনেমাতে এগুলো উঠে এসছে ক্যারেক্টারাইজেশনের ওপর থেকে আমি বলছি। বাট প্রত্যেকটা থেকে যেটা কমন থ্রেড থেকে গেছে সেটা হচ্ছে গুস্তাভো সান্তাওয়ালার মিউজিক, এবং ভেরি সিমিলার কাইন্ড অফ মিউজিক, যেটা আমি একটু বাজালাম ওটা, তারপরে ওখান থেকে এরকম বেবেলে এই মিউজিকটা ছিল, বিলবো না এন্ডলেস ফ্লাইট বলে এটা, এরকম এরকম করে মিউজিকটা ঢুকবে। তো ওই যে এটা হচ্ছে ওখান থেকে আমি একটা ফিল পাচ্ছি মিউজিক থেকে, সেই জায়গাটা। তারপর আমি যখন ক্যারেক্টারটা এক্সপোজিশনটা যখন হচ্ছে ক্যারেক্টার, আমি দেখতে পাচ্ছি ক্যারেক্টার গুলো ওয়্যার দে বিলং, তাদের কথা, তাদের ডায়ালেক্ট দেখে, তাদের নন ভার্বাল কমিউনিকেশন, তাদের ব্যবহার। এখন এটা খুব ভাবার একটা বিষয়, মানে স্ক্রিপ্টটা যখন লেখা হচ্ছে এত ভেবে দেখা হয়, তাদের যে বিহেভিয়ার, সফিস্টিকেশন যেটা আমি মেনশন করলাম, সফিস্টিকেশন ইন টার্মস অফ কাস্ট, সফিস্টিকেশন ইন টার্মস অফ যখন একটা সিচুয়েশন হচ্ছে তাতে তারা রিয়াক্ট করবে কিভাবে, সেখান থেকেও সফিস্টিকেশন থাকে, যার জন্য হিউম্যান সাইকিটা বুঝতে হয়। ফর এক্সাম্পল, একটা ইভেন্ট হয়েছে, সেখানে একটা মিক্স অফ, মানে একটা লোকের যদি মিক্স থাকে, সেখানে একটা সফিস্টিকেটেড লোক, যেখানে আমি হলিউডের কাস্ট নিয়ে করছি, তারা যেভাবে সেখানে আর কি রিয়াক্ট করবে, সেখান থেকে তো অন্য আরেকটা কালচারে যে বিলং করছে, ছোট একটা বাড়ির মধ্যে সে অন্য একটা ফ্যামিলি অন্যভাবে বিলং করছে, সে তো সেইভাবে করবে না। তো সেখানে তার যে পয়েসটা থাকবে, সফিস্টিকেশন থাকলো, তার যে বিহেভিয়ার থাকলো, এইগুলো নিয়ে কি হয়, আমাদের ডিফারেন্সিয়েশন বলি, কন্ট্রাস্ট বলি, সেটা থ্রু মিউজিক বলি, মিউজিকটা পুরো কানেক্ট করছে একসাথে, কানেক্টিং দ্য ডটস, থ্রেডটাকে ইমোশনালি কানেক্ট করছে, পুরো ইমোশনাল একটা ভেহিকল যেটা আমি বলি মিউজিকটা, সেটা গুস্তাভোর মিউজিকটা পুরো সবকটা গল্পকে সুন্দর করে কানেক্ট করে। দ্যাট হ্যাজ এ পাওয়ার। বাট ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু প্রত্যেক করা তার নিজের জায়গায় কিন্তু রয়েছে, মানে প্রত্যেক করা যে এরম হয়ে যাচ্ছে সেরম না, প্রত্যেক করা ক্যারেক্টারকে আমরা মনে রাখি, এত সুন্দরভাবে সেটা আস্তে আস্তে আসছে। হয়তো ছোট একটা পার্ট আছে, লাস্টে গিয়ে যখন একসাথে মিশছে, হয়তো একটা কি বলবো, একটা ক্রিসেন্ডোর দিকে চলে গেল, একসাথে মিউজিকটা উঠতে উঠতে এমন একটা জায়গায় চলে এলো, কনভার্জ হয়ে যাচ্ছে সব স্টোরিগুলো একসাথে মিশে যাচ্ছে, এবং ইমোশনালিও একটা রাইজ হচ্ছে। সেইটা গুস্তাভো খুব ভালো বোঝে, মানে হাউ টু কম্পোজ মিউজিক ফর আ ফিল্ম লাইক দ্যাট। বিকজ ওটা যদি আমি দেখি, একটু সাউথ আমেরিকান ফ্লেভার আছে সেখানে, আমি ইউরোপিয়ান সিনেমা নিয়ে কথা বলেছি, দেশপ্লা যেমন ইউরোপিয়ান কালচারে খুব কাজ করেছে, থমাস নিউম্যান ইউরোপিয়ান কালচারে কাজ করেছে, তারা আবার হলিউডেও কাজ করেছে। সো দের ইজ আ মিক্স অফ ইউরোপিয়ান ফ্লেভার, দের ইজ আ মিক্স অফ আমেরিকান ফ্লেভার অলসো। বাট ওয়েন আই এম লুকিং এট গুস্তাভো,
দ্যাট ইজ আ ভেরি গুড মিক্স। মানে আমার ওখানে সাউথ আমেরিকান ফিলটা আছে, আর্জেন্টিনার ফিল আছে, আদার সাউথ আমেরিকান কান্ট্রিজের একটা ফিল আছে। বাট ওয়েন হি ইজ ওয়ার্কিং ইন হলিউড অলসো, হি ইজ বিলঙ্গিং টু দ্যাট কালচার অ্যাজ ওয়েল থ্রু হিজ মিউজিক, বিকজ মিউজিক ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। তো সেখান থেকে যখন হচ্ছে উই ক্যান ইকুয়ালি আন্ডারস্ট্যান্ড দ্য লাইক পোটেনশিয়াল অফ দ্যাট মিউজিক, হোয়াট ইট ক্যান ব্রিং টু দ্য মুভি। ঠিক আছে। পরে ইনা ঋতু আরো কাজ করেছে, যেমন বার্ডম্যানের কাজ করেছে, তারপরে বার্ডম্যান একটা সিনেমা হয়েছে, দ্যাট ইজ আরো হলিউডের দিকে যখন ঢুকছে। রেভেনেন্ট কাজ করেছে, যেটা আরেকটু মেটাফিজিক্যাল হয়ে গেছিল, সেখানেও সাকামোতোর খুব সুন্দর চেলো আছে। আমরা উই উইল টক অ্যাবাউট সাকামোতো, রুইচি সাকামোতো, খুব সুন্দর চেলো আছে। রেভেনেন্ট থিমটা যেটা আছে, খুব সুন্দর একটা স্লো থিম আছে। তো সেরমই আছে। আবার এখানে যখন বেবেলেও আমরা দেখেছি, বেবেলেও সাকামোতো চেলো আছে ইউজ করা। তো ওরকম একটা মিক্স আর কি, মানে একটা কানেকশন হয়ে যাচ্ছে, মিউজিকটা একটা এফেক্ট করছে সিনটাকে, সেখান থেকে আমরা আরেকজন কম্পোজারকে দেখছি বা তার সাথে কথা বলছি, সেই কিভাবে সেখানে ফিটিং করতে পারে, কন্ট্রিবিউট করতে পারে, এরকম একটা। আরেকটা কালকে যেটা ভিডিওটা শেয়ার করেছিলাম এরিক ক্ল্যাপটনের সাথে রিসেন্টলি ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, অ্যারাউন্ড 2021 আই থিঙ্ক। তো ওখানে আমরা এরিক ক্ল্যাপটনের ও যে ইনভাইট করেছে, তো খুব অনার্ড হয়েছিল। এবং এরিক ক্ল্যাপটন ইজ আ পায়োনিয়ারিং নেম ইন গিটার। Late in the evening, what a wonderful tonight, tears in heaven, do-do-do-do-do, do-do-do-do-do, do-do-do-do-do. আমি কয়েকটা লাইনকে একটু স্কিপ করে দিলাম ফর দ্য কনস্ট্রেন্ট, টাইম কনস্ট্রেন্ট, বাট আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এরিক ক্ল্যাপটন ইজ ডুইং ইট ইন হিজ কালচার, গুস্তাভো করছে সাউথ আমেরিকান কালচার, রান্দো আদান্দো, ওরও কিন্তু রক কালচারটা আছে, বিকজ হি বিলং টু আ ব্যান্ড অলসো। তো সেখানে সাউথ আমেরিকান ব্যান্ডের যেরকম একটা রক কালচার হয়, সেই ফ্লেভারটা আসছে। তো দুজনে যখন মিশছে, তখন সেই মোটরসাইকেল ড্যাডিজের থিম বেজে উঠছে, লাস্ট অফ আসের থিম বেজে উঠছে। ফর এক্সাম্পল লাস্ট অফ আস, এটা একটা ভিডিও গেম, রাইট? কিন্তু তার একটা স্টোরি টেলিং আছে, তার একটা স্টোরি আছে, ক্যারেক্টার্স আছে। এবার আজকাল ভিডিও গেমের ক্যারেক্টারগুলো এমনভাবে তৈরি করা হয়, বা স্টোরিটা এমনভাবে করা হয় যে সেটাও আমাদের খুব রিমার্কেবল ক্যারেক্টার্স হয়ে যায়, বা আমরা সেটাকে রিমেম্বার করে রাখি ফর লং টাইম। সেখানে মিউজিক একটা খুব বড় ভূমিকা পালন করে। নাও আজকে যদি আমি আরখাম অ্যাসাইলাম দেখি ব্যাটম্যানের ক্ষেত্রে, সেটার মিউজিক একরকম হচ্ছে। না, হান্স জিমার যখন আমার সিনেমাতে মিউজিক দিচ্ছে, তার একটা ইমোশনাল অ্যাসপেক্ট আছে। সবসময় গেমের জন্য হান্সকে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না, বিকজ হি ইজ টু বিজি উইথ মেনি আদার মুভিজ। গুস্তাভোর ক্ষেত্রে গুস্তাভোর কেউ পাওয়া যায় না। গুস্তাভো ইজ ভেরি চুজি অ্যাবাউট হিজ ওয়ার্ক, বিকজ হি হ্যাজ আ ভিশন অ্যান্ড হি হোল্ডস অন টু দ্যাট, ভেরি চুজি অ্যাবাউট ইট, অ্যান্ড কোয়ালিটিও মেনটেন করে, যার জন্য হি হ্যাজ প্রডিউসড অল দিস গ্রেট স্টাফ। বাট যখন লাস্ট অফ আস এর গল্পটা ওকে হয়তো মানে মোটিভেট করলো, ওয়ান আর টু, দুটো পার্ট আছে, তখন ও যখন মিউজিকটা দিল, দ্যাট ইজ সাবস্ট্যান্সিয়ালি ভেরি ডিফারেন্ট ফ্রম আদার মিউজিক, লাইক আদার গেমস মিউজিক, ভিডিও গেমস মিউজিকের থেকে সাবস্ট্যান্সিয়ালি ডিফারেন্ট। কেন, ইমোশনাল ফিল তো থাকেই, আমি কথাই বলি, বাট ও যে সোলফুল অ্যাপ্রোচটা বলছি, ওই যে হিউমিলিটি আমি বলছি, একটা ইজি গোয়িং অ্যাপ্রোচ আছে, মাটির গন্ধটা আছে, ভিসারাল যে ব্যাপারটা আছে, সেটাও ভিডিও গেমসে নিয়ে আসছে। এখন ভিডিও গেমসের ক্যারেক্টারটাও এরকম, সেখানে একজনকে সেভ করা, সেখানে একজনের প্রতি কেয়ার করা, সো ইমোশনাল যে পয়েজটা, সেটা কিন্তু রয়েছে। সেভিয়ারের একটা অ্যাপ্রোচ আছে, ইমোশনাল যে অ্যাপিলটা আছে, সেগুলো রয়েছে দুটো ক্যারেক্টারের মধ্যে, ক্যারেক্টার ডাইনামিক্সের মধ্যে। এবং দুটো ক্যারেক্টারের মধ্যে তিনটে ক্যারেক্টার, তাদের মধ্যে আবার ক্যারেক্টার, প্রত্যেকের মধ্যেই ইমোশনটাকে খুব রেসপেক্টফুলি ট্রিট করা হয়েছে। লাস্ট অফ আস, ইফ ইউ হ্যাভেন্ট প্লেড দ্য গেম, ইটস এ গুড গেম টু প্লে। বাট মিউজিকটা সেটা ওই ইমোশনাল ফিলটা, অনেক সময় ব্রুডিং একটা ক্যারেক্টার, সেখানে যখন একটা ইমোশনাল অ্যাপিল দেওয়া হচ্ছে, তখন সেটা যেন মাত্রাটা একটু অন্য লেভেলে পেয়ে যায়। লাস্ট অফ আসে উই ক্যান সি দ্যাট। তো সেটাই আর কি, ইনার ঋতুর সাথে কাজ করার একটা ফলও আছে। এগেন কামিং ব্যাক টু দ্য ইনস্ট্রুমেন্ট পার্ট, মেইনলি যেটা ও ইউজ করে সেটা হচ্ছে আমার রনরকো, সানাঙ্গ। এবার সেটা টিউনিং যেটা হয় GCEAE। এবার আমি ইউকুলেলে নিয়ে আজকে বিকালে কথা বলবো, জাস্ট আমি একটু মেনশন করে দিচ্ছি, ওখানে আমি ডিটেলে শুধু ইউকুলেলে নিয়ে কথা বলবো। বাট ইফ ইউ ক্যান সি দ্য ইউকুলেলে, GCEA, ফোর, অল ফোর্স, মানে মিডল সিটা আমার হয় হচ্ছে C4, যেটা আমি অলরেডি মেনশন করেছি পিয়ানো বাজানোর সময়। মাই মিডল সি ইজ মাই C4। তার দিকে ডান দিকে আস্তে আস্তে C5, C6 অক্টেভ যাচ্ছে, লেফট সাইডে আমার C3, C2 এরকম ভাবে অক্টেভ গুলো যাচ্ছে, রাইট? আচ্ছা, এবার এখানে C4 এর যে মিডল সির যে পোর্শনটা, আমি সেটা আছে, এটা হচ্ছে আমার এটা GCEA। জিটা আমার একটু ওপরে, সিটা নামলো যেখান থেকে শুরু আমার, এখানে আমার ইটা আছে আরেকটু ওপরে উঠলো, এখানে আমার এটা, যেটা জি এর ওপরে ছিল, বাট আমি একটু অর্গানাইজ করে নিয়েছি এরকম ভাবে
জেনারেলি আমার থার্ড স্ট্রিং থেকেই প্লেটা হয়, বাট এটাকে আমরা কর্ডই খুব হেল্প করে, কর্ড প্লেতে। বাট ইফ আই ক্যান শো ইউ দ্য সি স্কেল, ইটস লাইক, এটা হচ্ছে আমার ইউকেলেলেতে আমি সি স্কেলটা বাজালাম, ঠিক আছে, এইখান থেকে সি থেকে। এই সেকেন্ড স্ট্রিংটা হচ্ছে আমার সি, ওটা দিয়ে আমি পুরো C4 যদি আমি ওপেনে বাজাই, C4, এখান থেকে 12th ফ্রেটে গেলে আমি C5 পাই। 12th ফ্রেটটা করলাম C5, C4, টা টা টা, C4 টু C5। আবার আরেকটা রেঞ্জ আছে এই এ স্কেলটাকে ইউজ করে, এই এ স্ট্রিংটাকে ইউজ করে, একদম একদম রাইট মোস্ট যেটা আমার আছে A4, সেটাকে ইউজ করে আই ক্যান রিচ আপ টু C6, 15th ফ্রেটে যদি আমি যাই, মানে দ্যাট ইজ ইয়োর টা। সো আই ক্যান অ্যাচিভ 3 অক্টেভস থ্রু অ্যান ইউকেলেলে। আমার স্ট্রিং আছে G C E A, আমি ওপেন যদি সেকেন্ড স্ট্রিংটা বাজাই C4, যদি আমি 12th ফ্রেটে ওই সেকেন্ড স্ট্রিংটাই বাজাই C5, C5, যদি আমি 15th ফ্রেটে একদম রাইট মোস্ট এ স্ট্রিংটা বাজাই, ইউ ক্যান সি দ্যাট দিস ইজ অক্টেভ। অক্টেভ মানে আমার পুরো একদম সি সি করে বাজছে। আরেকবার বাজাই, you can understand, right? এবার যখন আমি সিটা বাজাচ্ছি, হাউ ইট ইজ ডিফারেন্ট, আন্ডারস্ট্যান্ড। C4 এ যখন আমি পুরো স্কেলটা বাজাচ্ছি, এটা আমার সি স্কেলটা হলো শুধু C4 এ, তারপরে অক্টেভে আমি বাড়তে বাড়তে যাচ্ছি। এইটার সাথে ই একটা স্ট্রিং এক্সট্রা এসে যাচ্ছে, মানে GCEA, GCEA বললাম, এরপরে যদি আরেকটা স্ট্রিং থাকে সেটা হচ্ছে আমার ই। এবার আরেকটা ফান্ড হচ্ছে দুটো করে স্ট্রিং থাকে, মানে প্রত্যেকটা স্ট্রিং এর সাথে মানে একটার জায়গায় দুটো করে স্ট্রিং থাকে, যার জন্য চারাং 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 ওই যে বাজানোটা বাজায় সারাঙ্গতে, ওটা কি ওই যে স্ট্রিংটা যে করছি, যেমন ফর এক্সাম্পল ওয়েন উই প্লে 12 স্ট্রিং গিটার, তখন আমরা ওই ফিলটা কিছুটা পাই। 12 স্ট্রিং নাইলন স্ট্রিং গিটারে ওই ফিলটা, ভাইব্রেশনটা যখন হয়, দুটোকে যখন টাচ করে হয়, ওই ফিলটা হয় বিউটিফুল, মানে টাচটা ইটস সো বিউটিফুল, মানে ইট প্রডিউসেস এ কাইন্ড অফ সাউন্ড ইউ উইল লাভ টু হিয়ার। বাট টিউনিং যদি আমি বলি চারাঙ্গোর ক্ষেত্রে, একটা হয় বলিভিয়ান টিউনিং, যেখানে আমরা ওই GCEA যেটা বললাম নর্মালি যেটা দেখালাম সেটাকে যদি আমি ফোর্থে নামিয়ে দিই, মানে সার্কেল অফ ফিফথ করেছিলাম, একটা হচ্ছে ফোর্থের লেফট সাইডে আর রাইট সাইডে হচ্ছে আমার ফিফথ, যদি আমি ফোর্থে নামিয়ে দিই তাহলে DGBEB সেটা থাকে ওপেনে, সেখানে আমার ওপেন করলে G6 কর্ড হয়, আর নর্মালি বলিভিয়ান মোডে করলে এটা আমার C6 কর্ড ওপেনলি যদি আমি বাজাই কোনো কিছু প্রেস না করে। যদি আমি ফোর্থে বিলোতে টিউনিংটা করি তাহলে আমার G6 কর্ড হয়, যখন আমি করে বাজাবো তখন সেটা সাউন্ড লাইক, ইট উইল সাউন্ড লাইক G6 কর্ড। আবার যদি আরেকটা হোল টোন আমি নিচে নামিয়ে দিই তাহলে আই উইল গেট দ্য ফিফথ, মানে ফিফথটা পাবো আমি, ফিফথ জায়গাটা, সেটা আমি রাইট সাইডে গেলে ফিফথ যেটা পেতাম সেটা, মানে প্রত্যেক কটা নোটকে যদি আমি ওপেনটার থেকে দেখি, বলিভিয়ান মোডটার থেকে প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি থেকে আমার ফিফথ হবে। জি এর ক্ষেত্রে সি হলো, সি এর ক্ষেত্রে এফ হলো, তারপরে আমার এইটা হলো, ই এর ক্ষেত্রে এ হলো, অ্যান্ড ইয়োর এ থেকে ডি হলো, ই থেকে এ হলো, এরকম ভাবে হয়, ঠিক আছে। মানে আমার এই ফোর্থে গিয়ে তারপরে আমি হোল টোন একটা নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে না, অ্যাকচুয়ালি যেটা করলাম, সরি মাই ব্যাড, আমি আরেকটা ইনস্ট্রুমেন্টের সাথে করে ফেলেছি। DGBEB করেছিলাম, সেখান থেকে একটা করে হোল টোন আমি জাস্ট নামিয়ে দিলাম। সো ডি এর জায়গায় আমি সি পেলাম, জি এর জায়গায় আমি এফ পেলাম, বি এর জায়গায় আমি এ পেলাম, ই এর জায়গায় ডি পেলাম, বি এর জায়গায় এ পেলাম। তাহলে লেট মি টেল ইউ এগেন, জাস্ট একটু অন্য ইনস্ট্রুমেন্ট আমি বাজিয়ে ফেলেছিলাম। GCEAE এটা হচ্ছে আমার একদম ওপেন নীল যখন আমি বাজাচ্ছি, আর এখানে আমার আছে GCAE, আরেকটা ধরলাম আমি। যখন আমি ফোর্থে নামিয়ে দিচ্ছি তখন আমার টিউনিংটা হচ্ছে কি DGBEB, চারাঙ্গতে বলছি। আবার আরেকটা হোল টোনে নামিয়ে ফেললে ডি এর জায়গায় সি, জি এর জায়গায় এফ, বি এর জায়গায় এ, ই এর জায়গায় ডি, বি এর জায়গায় এ, আমি পেয়ে গেলাম এটা। তো এইগুলো হয় আর কি, 5 স্ট্রিং ইনস্ট্রুমেন্ট একটা, এবং গুস্তাভো এটা খুব বাজায়। তো সেই আর কি, আমি একটু দেখাই ইনস্ট্রুমেন্টটা কিরম হয়, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন আ বেটার ওয়ে। জাস্ট share my screen with you.
ইউ হ্যাভ অলরেডি সিন, মানে আমি আমার কমিউনিটি পোস্টগুলোতে whatever we have shared, you have seen him playing the instrument. Here I will show you how it is constructed. Okay. Can you see the screen? Okay. Achha. Now you will see the screen and then I will show you some images of the instrument. So এইখানে আরেকটা যেটা বলার হয়, জাস্ট লেট মি মেনশন দিস বিকজ বেশিরভাগ ক্ষেত্রেই যারা খুব ভালো মানে কম্পোজিশন যারা মন থেকে করে, এটা মোজার্টের সময় থেকেই শুরু হয়েছে, কোথাও না কোথাও একটা প্রডিজির ব্যাপার থাকে, মানে নট নেসেসারিলি সব সময়, তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে হয়তো ছোট থেকে অতটা বাজাচ্ছেও না, বাট একটা মিউজিক্যাল এক্সপোজার ছিল, যাতে কি ইয়ার ট্রেনিং বলে একটা জিনিস হয়। আই উইল টক অ্যাবাউট ইয়ার ট্রেনিং অলসো। শুনে শুনে গানটা তৈরি হয়, হয়তো বাড়িতে আমার কাছে অনেকটা ইনস্ট্রুমেন্ট আছে, আমি সেটা শুনছি, সেটা বাজাচ্ছি, করে হচ্ছে প্র্যাকটিসের অনেকটা টাইম পাওয়া যায়, শুনে শুনে গানটা তৈরি হয়। বা তারপরে তো আস্তে আস্তে আমরা নুয়ান্সেস গুলো দেখছি, আরো ডিটেলে ভেতরে ঢুকছি, করতে করতে আমরা দেখতে পারি যে আস্তে আস্তে আমাদের সফিস্টিকেশন লেভেলটা, গ্রস থেকে স্যাটেলটি, ইন্ট্রিকেট ডিটেলস গুলো নিয়ে আমরা আরো খেলতে পারি, এগুলো হয়। গুস্তাভোর ক্ষেত্রেও, গুস্তাভো ওয়াজ এ প্রডিজি অলসো, অ্যারাউন্ড 4-5 ওরম যায়, ওরম এজ থেকে ও কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে বাজাতে শুরু করেছে। ফলে এত বছর ধরে ইনস্ট্রুমেন্টটা যে বাজি, যে সেই যে বললাম গ্রস থেকে আস্তে আস্তে স্যাটেলের দিকে গেছে, ফলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে অন্য কেউ যদি সারাঙ্গ ইনস্ট্রুমেন্টটা বাজায়, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট টাচ হি ইজ প্রোভাইডিং। অ্যান্ড গুস্তাভো বাজালে গুস্তাভোর যে টাচটা, মানে চোখ বুঝে কন্টিনিউ, মানে কমপ্লিটলি ইনভলভড ইন দ্যাট প্রসেস, ঠিক আছে, ও যে এক্সপ্রেস করছে, মানে দের ইজ নো ডিসকানেক্ট বিটুইন দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। দ্য ইনস্ট্রুমেন্ট হ্যাজ বিকাম অ্যান এক্সটেনশন অফ হিস বডি, if I say precisely. The instrument has become the extension of his body. তাহলে কি হচ্ছে, ইনস্ট্রুমেন্টের মধ্যে হি ক্যান ট্রান্সলেট হিজ ইমোশনস হোল্ডিং দ্যাট। এবার লেফট হাতে আমি একরকম ভাবে করছি, রাইট হাতে একরকম ভাবে করছি, বাট ওয়েন ইউ প্লে ইট কোহেরেন্ট একটা অ্যাপ্রোচ, কোহেসিভ একটা অ্যাপ্রোচ, তখন আর আমি ভাবি না যে আমি কি বাজাচ্ছি, ঘোরে বলে না, মানে এটা একটা ঘোরের মধ্যে চলে যাই আমরা, একটা গড রিয়েলাইজেশন থ্রু মিউজিক, সেটা আমাদের হয়ে যায় যখন আমরা বাজাতে শুরু করি। বিশেষ করে স্ট্রিং ইনস্ট্রুমেন্টে আরো বেশি হয়, পিয়ানোতে তো হয়, স্ট্রিং ইনস্ট্রুমেন্টে আরো বেশি হয়, তারও একটা ফান্ডা আছে, আই উইল ডিসকাস লেটার। বাট স্ট্রিং ইনস্ট্রুমেন্টে এটা হয়, আমাদের লেফট আর রাইট হ্যান্ডটা এমনভাবে ইউজ হচ্ছে যেখানে আমরা বাজাতে বাজাতে যেন একটা মোহ, মানে মোহে আচ্ছন্ন হয়ে যায়, মিউজিকের একটা মোহেতে, অন্য একটা মানে কি বলবো এটাকে, ট্রান্স স্টেটে চলে যায়, একটা ট্রান্সেন্ডেন্টাল একটা স্টেটে চলে যায় থ্রু মিউজিক। তো সেটা একটা থাকে। Now looking at the charango instrument, একটা স্মল আন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, লুট ফ্যামিলি, অবভিয়াসলি লুট আমরা জানি। পেরু ওই রিজিয়নটা খুব হয় আর কি, পেরি রিজিয়নটায় খুব চলে, বলিভিয়া, ইকুয়েডর, যেটা আমি বললাম বলিভিয়ান টিউনিংটা, GCEAE, সেটা আছে, পেরু, ইকুয়েডর, নর্দার্ন চিলে, মানে আমার সাউথ আমেরিকান জায়গাতে খুব চলে। ইটস এ ভেরি পোস্ট কলোনিয়াল টাইমসে এটা খুব পপুলার হয়েছিল, একটা পোস্ট কলম্বিয়ান ইনস্ট্রুমেন্ট বলে এটাকে। অ্যান্ড অনলাইন লেসন্স অ্যাভেলেবেল আছে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইউ ক্যান লার্ন। ইটস ভেরি গুড ইনস্ট্রুমেন্ট। 10 স্ট্রিং থাকছে, 5খানা স্ট্রিং এর প্রত্যেক করে দুটো দুটো করে নিয়ে আমার 10খানা স্ট্রিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড স্প্যানিয়ার্ডসরা এটা খুব বাজাতো। অ্যানসেস্টার অফ মডার্ন ডে গিটার্স অনেকে বলে, মানে আজকে যে আমাদের মডার্ন ডে গিটার্স তৈরি হয়েছে 6 স্ট্রিং, তার অনেকে অ্যানসেস্টার মনে করে, যেটা একটা 5 স্ট্রিং ইনস্ট্রুমেন্ট ছিল। ওকে, so let me just show you the picture again. না, গুস্তাভোর ক্ষেত্রে একটা যেটা ব্যাপার, হি প্লেজ গিটার অ্যাজ ওয়েল, হি প্লেজ চারাঙ্গো অ্যাজ ওয়েল, রনকো, এবং পারকাশন অ্যাজ ওয়েল। তো তার ফলে কি হচ্ছে, ও যখন গিটার বাজাচ্ছে ওর মুডটা গিটারে যেন বলে না ডা 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 ডা, একদম রকের ফিলটা গিটারে যখন বাজাচ্ছে, ওরা যখন এই ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে, হি ইজ প্লেইং ইন এ ডিফারেন্ট ওয়ে, এই ইনস্ট্রুমেন্টটা যেটা ডিমান্ড করে সেটা এরকম দেখতে হয়।
না আমি যদি ফ্যামিলিজ গুলো দেখি না ইনস্ট্রুমেন্টের, তো আমি দেখবো রনরকোতে এখানে আছে, চারাঙ্গোতে বললাম, তারপরে আবার দেখবো আমি গিটার লেলে, ইউকুলেলের একটা বড় ভার্সন হয় গিটার লেলে বলে অনেকে, বা 6 স্ট্রিং ইউকুলেলে থাকে। তো এখানে সাউন্ডটা, স্ট্রিং এর মেটেরিয়ালটা তো অনেক সময় সেম। তো যদি স্পেসিফিক্যালি অন্য কিছু না হয়, তো এখানে হচ্ছে একটা ম্যান্ডেলিন লাইক ইনস্ট্রুমেন্ট। এবার রনরকো, এবং রনরকো বলে ওর একটা অ্যালবামও আছে যেখানে রনরকোটা মানে খুব সুন্দর, আলমা, খুব সুন্দর সুন্দর কিছু মিউজিক আছে। রনরকো বলে ইটসেলফ একটা সং আছে খুব মিউজিক, এবং তারপরে ওর আর ক্যামিনো বলে একটা অ্যালবাম আছে যেখানে আরো কিছু ভালো ভালো স্কোরস আছে। মানে এগুলো হচ্ছে খুব কমন ব্যাপার যেগুলোর আছে। পাহাড়োস বলে একটা আছে, মানে পাজারোস অনেকে দেখতে লাগে পাজারোস, বাট যেটা উচ্চারণটা হয় না আর কি। তো মেইনলি আমি যদি বলি মানে লাতিন রক, ট্যাঙ্গো, ফিল্ম স্কোর করছে, রেকর্ড প্রডিউসারও করে ফেলেছে, বিকজ হি হ্যাজ প্রডিউসড লট অফ রেকর্ডস। তো সেখান থেকে একটা ব্যাপার আছে, এক্সপিরিয়েন্সটা সেখানে রয়েছে। বাট charango, ronroco, guitar, piano, banjo also. So 3 instruments. If you look at it, banjo, charango, ronroco, charango কে আমি একটা মানে ফ্যামিলির মধ্যেই ধরছি, ফাইভ স্ট্রিং আর ওই ধরনের আন্দিয়ান টাইপের। আর ওখান থেকে গিটার আমার রয়েছে, ঠিক আছে, সেখানে একটা 6 স্ট্রিং ইনস্ট্রুমেন্ট দিলাম। গিটারে আবার নাইলন স্ট্রিং গিটার, অ্যাকোস্টিক গিটার দুটোই হতে পারে। আবার ব্যানজো, সেটাও একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। তাছাড়া আবার পারকাশনও আছে। লাতিন রকটা যেটা আমি বারবার বললাম, সেটা একটা খুব মানে ভালো আর কি। এবার এই সাইকোলজিক্যাল ড্রামাটা যখন হচ্ছে, বিশেষ করে ইনারিতুর সাথে, তখন ওর মানে যেটা আমি বলছিলাম, সাইকোলজিক্যাল ড্রামা ইজ এ ভেরি মানে ন্যারো ওয়ে টু পুট ইট, বা সেটা যে ইভোক করে, ইমোশনটা যেটা ইভোক করে, বিকজ এত এত সুন্দর না, মানে সাইকোলজিক্যাল এলিমেন্টটা সুন্দর, মানে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওয়ান্ট টু সে। একটা হতে পারে দের ইজ সামথিং উইচ ইউ ক্যানট ডিসক্রাইব ইন ওয়ার্ডস। মানে ইনারিতু সিনেমা হচ্ছে ইটস লাইক পোয়েট্রি। when you don't describe it through words, you have the cinematic language. এবার সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে যদি পোয়েট্রি লেখা হয় সেটা কেরম হবে, ইফ ইউ লুক অ্যাট ইনারিতুস মুভি ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আলফান্সো অলসো হ্যাজ ইট, বাট আলফান্সো হ্যাজ আ ডিফারেন্ট ফ্লেভার, আবার ইনারিতুর ক্ষেত্রে ডিফারেন্ট ফ্লেভার। ইনারিতুর ক্ষেত্রে ইমোশনাল পয়েসটা আরো বেশি, মানে ডেপথ অফ ইন্ট্রোস্পেকশন যদি বলি, বা ইমোশনটা যদি বলি, সেটা আরো অনেক বেশি, মানে খুব ডিপ লেভেলে চিন্তা ভাবনা করা। আলফান্সো দারুণ দারুণ নুয়ান্সেস, মানে ইটস হি ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড ফিল্ম মেকার আলফান্সো কোয়ারন। বাট ওরা সব ফ্রেন্ড আর কি, ফ্রেন্ড সার্কেল, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই বিলং করে, ভেরি সিমিলার কাইন্ড। বাট ইনারিতুর ক্ষেত্রে যেমন একটা থাকে না যে দুটো ক্যারেক্টারের মধ্যে আমি ইন্টারনাল কনফ্লিক্ট গুলোকে ডিসকভার করছি, ইন্ট্রোস্পেকশনটাকে একটু ডিসকভার করছি, সেখানে যখন ইনারিতু জাম্প করতে করতে আরো ডিপ ডাইভ করে ফেলেছে, মানে অনেক ভেতরে ঢুকে গেছে। এবং সেটা যে ঢুকেছে, দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং আ ডায়ালগ, দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং আ স্ক্রিপ্ট। আমি হয়তো দুটো লাইনের মধ্যে, বা একটা সিন যেখানে কোনো লাইন বলা হচ্ছে না, নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে, হয়তো পায়ে একটা জঙ্গলের মধ্যে দুজনে হাঁটছে, পায়ের খসখসে আওয়াজ, সেখানে একটা ফিল আছে, সেটা একটা কোল্ড কুল লাইট ইউজ করা হচ্ছে, শুধু ওরকম একটা সিন, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে, দ্যাট ইজ ইভোকিং এ লট অফ ফিলিং। সিনেম্যাটিক পোয়েট্রি হচ্ছে। এরপরে তো লুবেস্কি, চিভো আমাদের সিনেমাটোগ্রাফি করেছে রেভেনেন্টে, বার্ডম্যানে, কিন্তু তার আগেও ও যখন করেছে, ট্রিমেন্ডাস গ্রেট ওয়ার্ক। এবং চিভোর সাথে একটা খুব ভালো কোলাবোরেশন ছিল, বোথ আলফনসো অ্যান্ড ইনারিতু। তো সেটাই হচ্ছে, মানে সিনেম্যাটিক পোয়েট্রিটাকে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে ভিজুয়ালি আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, ডায়ালগের মধ্যে দিয়ে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, তার মধ্যে চলে আসছে আমার গুস্তাভোর মিউজিক, দ্য ওয়ে হি হ্যাজ কম্পোজ দ্য মিউজিক, দ্যাট ইজ ক্রিয়েটিং অ্যানাদার লেয়ার। ঠিক আছে, আমার পাচ্ছি স্ক্রিপ্ট, আমি পাচ্ছি কাস্টিং, অ্যাক্টিং, সেখান থেকে আমার স্ক্রিপ্টের মধ্যে নন ভার্বাল, ভার্বাল বোথ কমিউনিকেশন, দেন গুস্তাভোস মিউজিক। এবং মিউজিকটা যে দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আমি যখন বলছি যে ইনারিতু হোক, আলফনসো হোক, বা মানে ইনারিতুর ক্ষেত্রেই আমি বলছি, আলফনসোর কথা বলবো না, মানে আই গেট ক্যারিড অ্যাওয়ে when I talk about that, because স্টিফেন প্রাইস চেষ্টা করছিল, when গ্র্যাভিটি যখন সিনেমাটা বানানো হয়েছে, ও অস্কার পেয়েছে, স্টিফেন প্রাইস বলে একজন আছে, ও চেষ্টা করেছিল আমাদের গ্র্যাভিটি সিনেমাটার সময় একটু ওই মিনিমালিস্টিক মিউজিকটা আনা। বাট গুস্তাভোর ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, ইট ইজ মিনিমালিস্টিক in a way, আবার ornamental at the same time, minimalistic as well as ornamental. If you understand the music, you will realize what I want to say.
It is minimalistic as well as ornamental, and the way Inanitu is using that music, that is making it more profound. So that is the beauty of direction. কোথাও কোনো রিডান্ডেন্সি নেই, কোথায় আমি মিউজিকটা ইউজ করব মনে হলো যে এটা একটু এক্সট্রা বাজছে, এরকম কোনো ব্যাপার না। প্রিসাইসলি যে জায়গাটায় মিউজিক আসলে আমাদের মনে হয় আমরা যেন এলিভেট হয়ে যাচ্ছি, কয়েকটা জায়গায় মিউজিকটা যখন ঢুকছে আমরা দেখছি একটু আস্তে আস্তে আমরা অ্যাম্পলিফাই হচ্ছে, আমরা দেখতে পাই ক্রিসেন্ডো টাইপের আছে, স্মল একটু অল্প ভলিউম থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে রাইজ করছে অ্যাম্পলিটিউডটা, এবং সেটা যে এফেক্টটা হচ্ছে ইমোশনাল, আমরা দেখছি ওই সিনটা যেন একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে সিনটাকে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মিউজিক অ্যান্ড দ্য পাওয়ার অফ কম্পোজিশন। ব্যাবেলের ক্ষেত্রে আমরা দেখেছি ব্রোকব্যাক মাউন্টেন, এগেন ব্রোকব্যাক মাউন্টেনে আমার অ্যাংলি, we have talked about Angli because Angli ke what I like about Angli is the বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি যার জন্য আমি মেনশন করছি because they are মানে belong to the tribe I belong to, so that's why it's easier to talk about these people because I mean we can just talk about all these aspects of filmmaking all the day without getting bored. The reason is এই যে মাল্টিকালচারাল একটা অ্যাসপেক্টও আছে, এই আমি ট্রাভেল করছি, মাল্টিকালচারাল একটা রিয়েলাইজেশন, ক্রস কালচারাল ভ্যালু, দ্যাট ইজ অনলি ওয়ান অফ দ্য রিজনস ইফ আই সে। বাট এই যে একটা অন্য কালচারকে রেসপেক্ট করা, এবং মিউজিক একটা ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট মিউজিক ইজ এ ল্যাঙ্গুয়েজ, তো সিনেমা ইজ এ ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড যখন আমি একটা সিনেমাকে নিয়ে যাচ্ছি, আই এম নট কম্প্রোমাইজিং। সাউথ আমেরিকান একটা সিনেমা আজকে আমাদের স্পেরোস যখন আমরা হলিউডে দেখাচ্ছি, তখন তারাও কিন্তু দারুণ দারুণ ভাবে মানে রেসপেক্ট করছে সিনেমাটাকে। যারা দেখছে প্রথমবার অনেকে আছে মানে মুগ্ধ হয়ে গেছে সিনেমাটা দেখে। ইউরোপিয়ান কালচারে করা হয়েছে আরো, কারণ সাউথ আমেরিকান কালচারের সাথে ইউরোপিয়ান কালচারের যে একটা ওভারল্যাপ আছে, বা যে ইমোশনালি তো সব সব কালচারের সাথে উই ক্যান বিলং টু, সেটা কিন্তু ইউরোপিয়ান কালচারেও রিলেট করতে পেরেছে, যেটা দারুণ ভাবে তারা অ্যাকসেপ্ট করেছে। তো সেটাই আমি বলছি যে সাউথ আমেরিকাতে থাকি, আমি এশিয়াতে থাকি, আফ্রিকাতে থাকি, ইট ডাজেন্ট ম্যাটার। আমি যখন মিউজিকটাকে ভালোবেসে করছি, তখন সেই হিউম্যানিস্টিক পয়েন্ট অফ ভিউ বা হিউম্যানিস্টিক লেভেল, হিউম্যান ইমোশনস, ইউনিভার্সাল হিউম্যান ইমোশনস উই আর টকিং অ্যাবাউট ইন টার্মস অফ স্টোরি, ইন টার্মস অফ ক্যারেক্টার। আজকে আমি দেখছি, ফর এক্সাম্পল ইউ টেক দ্যাট এক্সাম্পল, আমরেস পেরোস আমরা যখন দেখছি, আমরা দেখছি কথাটা বলা হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজে, আমরা দেখছি সিনেমাটা যে প্লটটা আনফোল্ড হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজে, মিউজিকটা যেটা তৈরি যে কম্পোজ করেছে সে অন্য একটা ল্যাঙ্গুয়েজে বিলং করে। কিন্তু সিনেমাটা যখন আমি দেখছি, ইফ ইউ রিয়েলি লাভ মুভি, কখনো মাথার মধ্যে আমাদের অকার করে না যে ইট বিলংস টু আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। ইট ইজ সিনেমা আফটার অল, ইট ইজ মিউজিক আফটার অল, রাইট? It can belong to any culture. That's why we respect world cinema, we admire world cinema, and if we make a cinema ourselves, it should be of that world stature, world class stature, so that anyone can belong to any culture and equally he or she can respect that movie or can enjoy that movie. তার মধ্যে তো কিছু লোক আছে বায়াস থেকে হবে না, উই ডোন্ট মানে উই আর নট টকিং অ্যাবাউট দোজ পিপল, বাট ইভেন জেনারেলি আমরা কি করছি, আমরা কতটা জেনুইন রইলাম, কতটা আমরা এক্সপ্রেস করলাম, সেটা যখন আমরা অথেন্টিক্যালি করছি, এনি ওয়ান ক্যান বিলং টু এনি কালচার অ্যান্ড দে ক্যান রিলেট টু দ্য মুভি। আমাদের ক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে, আমি যার জন্য বারবার মেনশন করি, হু has done it again and again, Satyajit Ray. The reason I can tell you, when you read his writings, he is authentically explaining what movie making is all about, how you can learn from different cultures, different like movies from different cultures, and that is very authentic. When he is talking about movie making, it is like a child fan talking about movies, with that naivete, with that curiosity. But when he's making a movie, he's a very, it's like a big tree under which everyone is working. But when you can see that naivete, curiosity, exploration, like a child has, like a film fan has, and he has maintained for a long time. And any great filmmaker you take, they keep it alive within themselves, because that is where you can bring a lot to the movies. You are not stagnant, you are not bored, and by watching your movie, the audience is not getting bored. Continuously you are thinking of innovation, improvisation, be it in terms of music, be it in terms of plot, narrative, storytelling, acting, whatever it is. You want to tell the best story possible. It can belong to any language, it can belong to any culture, right? So when you are doing that, people will relate to it. But when you are fundamentally wrong, when you are not making the movie like wholeheartedly, genuinely, authentically, whatever, you can understand what I'm trying to say. People will see that discrepancy, because in movie making, it's a very cohesive experience. While you make the film, it's a collaborative approach, and when you watch the film, it's a cohesive experience.
Ultimately, you are getting moved by the emotions. Even if you don't understand music, even if you don't understand the intricate details of storytelling, acting, whatever it is, how that movie, that character, that story moved you, that stays with you, how it made you feel, that is very important. Emotional benefits, if I talk about how they made you feel overall. Sometimes the music is overpowering, sometimes the cinematography is overpowering, but in a good movie, everything is fitting together. Coherent whole. Is one of those directors. Just give me one sweet charger and then just yeah. So as I was yeah, so as I was mentioning, Inaritu is one of those people. When you have the film as a coherent whole, কিন্তু তোমরা একটু দেখো তো এটা জাস্ট মানে আমি একটু দেরি করে ফেললাম বিকজ আই ওয়াজ ইন দ্য ফ্লো আর আমি স্টপ করতে উঠতে ভুলে গেছি আই ওয়াজ সো এনগ্রসড ইন দ্যাট টক অ্যান্ড ইনারিতুর কথা বলতে গেলে বা গুস্তাভোর কথা বলতে গেলে যেটা হয় আর কি আই মিন ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ব্রেক বাট due to technical glitches you have to